হ্যালো ফ্রেন্ডস, ইটস ইজি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানাই। ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমরা ডিসকাস করব সনেট কি, কত ধরনের সনেট হয় এবং সনেটগুলির স্টাইল কেমন হয়, এবং তার পরের সেগমেন্টে আমরা ডিসকাস করব স্যার ফিলিপ সিডনির লেখা পোয়েম অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা সনেট নাম্বার 1 নিয়ে। তাহলে চলো বন্ধুরা, প্রথম কোশ্চেনে চলে যাই। সনেট কি না, সনেট হলো একটি 14 লাইনের কবিতা যা আইএমবিক পেন্টামিটারে লেখা হয় এবং এখানে রাইম স্কিম বা ছড়ার মতো ছন্দ দেখা যায়। সনেট সাধারণত দু ধরনের হয়, ইটালিয়ান সনেট বা পেত্রার্কান সনেট এবং ইংলিশ বা শেক্সপিরিয়ান। ইটালিয়ান সনেট অক্টেভ অর্থাৎ প্রথম 8 লাইন ও সেস্টেট অর্থাৎ শেষ 6টা লাইনে বিভক্ত থাকে, 8, 6, 14 এইভাবে ভাগ করে থাকে। অন্যদিকে শেক্সপিরিয়ান সনেট 3টি কোয়াট্রেন এবং একটি কাপলেটে বিভক্ত। কোয়াট্রেন মানে 4 লাইনের কবিতা, 4 লাইন করে এক একটা স্টেঞ্জার মতো থাকবে এবং একটা কাপলেট থাকবে, সেখানে 4, 3, 12 আর 2, 14 এভাবে ডিভিশনটা থাকে। সনেট সাধারণত লাভ, বিউটি এবং নেচার এইসব নিয়ে ডিসকাস করে, এই ধরনের থিম নিয়ে এই সমস্ত থিম নিয়ে ডিল করা হয়। চলো বন্ধুরা, এরপর আমরা স্যার ফিলিপ সিডনিকে নিয়ে একটু ডিসকাস করব। স্যার ফিলিপ সিডনি ছিলেন একজন রেনেসাঁর কবি। তাঁর সনেট সিকোয়েন্স অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা হলো ইংলিশ লিটারেচারের একটা বিখ্যাত কালেকশন বা একটা রচনা। অ্যাস্ট্রোফেল অর্থাৎ স্টার গেজার, যে তারাকে দেখে, এবং স্টেলা অর্থাৎ তারা, এভাবেই এখানে কবি বর্ণনা করেছেন। ফ্রেন্ডস, কবি এখানে অ্যাস্ট্রোফেল বলতে নিজেকে বুঝিয়েছেন, আর স্টেলা বলতে তিনি পেনেলোপ ডেভারেক্সকে বুঝিয়েছেন, যার প্রতি তার একটা লাইকিং ছিল, যার প্রতি তার একটা ভালো লাগা ছিল, তাকে বুঝিয়েছেন। এই সনেট কালেকশনে স্টেলার প্রতি অ্যাস্ট্রোফেলের ইমোশনাল লাভ এবং মেন্টাল স্ট্রাগলের বর্ণনা আছে। তাহলে চলো বন্ধুরা, আজকের সনেট শুরু করা যাক। অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা, সনেট নাম্বার 1, স্যার ফিলিপ সিডনি। প্রথম লাইন দেখো, বলা আছে লাভিং ইন ট্রুথ অ্যান্ড ফেন ইন ভার্স মাই লাভ টু শো। এখানে স্পিকার বলতে চাইছেন যে তার ভালোবাসা সত্য এবং তিনি তার ভালোবাসা কবিতার মধ্যে দিয়ে প্রকাশ করতে চান। তারপর দেখো লেখা আছে দ্যাট শি ডিয়ার শি মাই টেক সাম প্লিজার অফ মাই পেন। মানে এখানে দ্যাট শি ডিয়ার শি বলতে এখানে স্টেলাকে বলা হচ্ছে। তার ভালোবাসার প্রকাশ, তার পেন, স্পিকার বলছেন তার ভালোবাসার প্রকাশ, তার পেন স্ট্রাগল দেখে স্টেলা কিছুটা আনন্দ নিতে পারে। বক্তা মনে করেন স্টেলা হয়তো তাকে প্রশংসা করবেন। এরপর বলছে যে প্লিজার হয়েছে, প্লিজারটা পেন থেকে প্লিজার পেয়েছে। প্লিজার কি বলছে, প্লিজার মাইট কজ হার রিড, প্লিজার পেয়ে হয়তো সে পড়তে চাইবে। রিডিং মাইট মেক হার নো, রিডিং যখন ও পড়বে, পড়ার পরে ও জানতে পারবে। স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা হচ্ছে। বক্তা বলেন যদি স্টেলা তার লেখা কবিতা পড়ে প্লিজার আনন্দ পাবে, প্লিজার অর্থাৎ আনন্দ পাবে, তাহলে স্টেলা বক্তার গভীর ভালোবাসা বুঝতে পারবে। স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছেন কবি এখানে। নলেজ মাইট পিটি উইন, পড়ে যে নলেজটা পাবে সেখান থেকে তিনি কি পাবেন না, তার প্রতি একটা পিটি, একটা একটা করুণা বা মায়া তার প্রতি আসবে। অ্যান্ড পিটি গ্রেস অবটেন, সেখান থেকে একটা গ্রেস একটা আসবে। মানে এখানে বক্তা বলতে চাইছেন, এখানে কল্পনা করছেন তিনি যে স্টেলা বক্তার গভীর ভালোবাসার কথা বুঝতে পেরে তাকে ভালোবাসবেন। কেননা তার কষ্ট, তার যে স্ট্রাগল, এইটা পড়ে তার মনে হবে যে একটা করুণা তার প্রতি একটা আসবে, পিটি আসবে, সে পিটি থেকে একটা গ্রেস বা ভালোবাসা তার প্রতি একটা আসবে। আই শর্ট ফিট ওয়ার্ডস, এবারে কবি বলছেন যে আমি আমার এই স্ট্রাগলটা ঠিকঠাক এক্সপ্রেস করতে একটা মিডিয়াম চাইছিলাম। সেই মিডিয়ামটা কি না, পোয়েট্রি লিখতে গেলে আমাকে কী করতে হবে না, কিছু ওয়ার্ডকে ফিট, যেগুলো মানে সুটেবল আর কি, যেগুলো অ্যাপ্ট হবে, জাস্টিফাইড হবে, ঠিকঠাক সেরকম ওয়ার্ডকে খুঁজছিলাম। আই শর্ট ফিট ওয়ার্ডস টু পেইন্ট দ্য ব্ল্যাকেস্ট ফেস অফ ও। এখানে বলছেন স্পিকার এখানে বলছেন যে তিনি সঠিক ওয়ার্ড খুঁজছেন। তার এই যে তিনি যেটা ফিল করছেন, সাফার করছেন বা যন্ত্রণা অনুভব করছেন, এই গভীর ভালোবাসাটা প্রকাশ করার জন্য তিনি ঠিকঠাক মানে সুটেবল ওয়ার্ড খুঁজছেন। এরপর তিনি কি করতে শুরু করেছেন, স্টাডিং ইনভেনশনস ফাইন হার উইটস টু এন্টারটেন। এই লাইনটাতে তিনি বলছেন যে স্টেলার অ্যাটেনশন এবং প্রশংসা পাওয়ার জন্য কিছু ট্রিক্স তিনি করেছেন, যেমন মানে কিছু ট্রিক্স চালাকি করেছেন এবং ইনভেন্টিভ বা উদ্ভাবনী কিছু উপায় তিনি বের করতে চেয়েছেন। স্টাডিং ইনভেনশনস ফাইন হার উইটস টু এন্টারটেন। তারপর বলছেন যে অফট টার্নিং আদার্সেস লিভস,
টু সি ইফ দেন্স উড ফ্লো। এখানে বলা হচ্ছে তিনি নিজের লেখার ইন্সপিরেশন পেতে অন্য কবিদের কাছে তিনি কি করতে চাইছিলেন, মানে ইন্সপিরেশন চাইছিলেন। অফ টার্নিং আদার্সেস লিভস, আদার্সেস লিভস বলতে এখানে অন্যদের পাতার কথা বলা হচ্ছে, যেটা অন্যরা লিখেছেন সেই কবিতার পাতা তিনি উল্টাচ্ছিলেন, একটার পর একটা পাতা তিনি দেখছিলেন, এবং টু সি ইফ দেন্স উড ফ্লো, যাতে করে তার নিজেরও কবিতা একটা ফ্লোতে বেরিয়ে আসে, সেটা তিনি চাইছিলেন। তারপরে বলা হচ্ছে সাম ফ্রেশ অ্যান্ড ফ্রুটফুল শাওয়ার্স আপন মাই সানবার্ন ব্রেন। এখানে তিনি বলছেন যে তিনি তার লেখার জন্য অন্য রাইটারদের কাছে ইন্সপিরেশন খুঁজছেন, তার লেখা থেকে ক্রিয়েটিভ আইডিয়া খোঁজার চেষ্টা করছিলেন, তার লেখার জন্য আর কি অন্যদের কাছ থেকে ক্রিয়েটিভ আইডিয়া খোঁজার চেষ্টা করছিলেন। এই সময় তার অবস্থা বর্ণনা করে তিনি বলেন তার মাথাটা যেন, এই যে সানবার্ন বলা হচ্ছে, সানবার্ন এটা মানে হচ্ছে এখানে তিনি বলতে চাইছেন তার এই অবস্থাটা তার মাথার উপর যেন একটা মানে রোদ পোড়া হয়ে আছে, রোদ পড়েছে সেখানে, সেই জায়গাটা যেন রোদ পড়ে মানে পোড়া হয়ে যায়, সেই জায়গাটা কি হয়ে যায়, আনপ্রোডাক্টিভ হয়ে যায়। সেই আনপ্রোডাক্টিভ জায়গাতে তিনি কি চাইছেন, কিছু ফ্রুটফুল শাওয়ার চাইছেন, মানে তিনি চাইছেন মানে কিছু যেন এমন একটা বৃষ্টি যেন হয়, একটা শীতল একটা নির্মল যেন একটা বৃষ্টি হয়, সেই বৃষ্টিটা যেন তার এই যে মানে আনপ্রোডাক্টিভ যে ব্রেনটা হয়ে আছে, সেই আনপ্রোডাক্টিভ ব্রেনটা যেন সেখানে একটা ফ্রুটফুল হয়, যেন সেখানে কাল্টিভেশন টাইপের কিছু একটা হয়, মানে এই সানবার্ন অর্থাৎ আনপ্রোডাক্টিভ হয়ে গিয়েছিল, সেই কথাটা তিনি বলতে চাইছেন। তারপর বলছেন দেখো, বাট ওয়ার্ডস কেম হল্টিং ফোর্থ ওয়ান্টিং ইনভেনশনস স্টে। এখানে তিনি বলছেন যে কিন্তু তার লেখার চেষ্টা সত্ত্বেও যে ওয়ার্ডগুলো এসেছে সেগুলো হল্ট করে এসেছে, হল্টিং ফোর্থ বলা হচ্ছে, মানে তিনি বলতে চাইছেন তার লেখার চেষ্টা সত্ত্বেও লেখা শব্দগুলি তার সাফিসিয়েন্ট মনে হয়নি। মানে সাফিসিয়েন্ট মানে কি, যেখানে তিনি ঠিকঠাক এক্সপ্রেস করতে পারবেন তার এই যে ফিলিংসটা, তার যে স্ট্রাগলটা, তার মনে হয় এগুলো অরিজিনাল নয়, ঠিক আছে, তার মনে হচ্ছে অরিজিনাল নয়। ওয়ান্টিং ইনভেনশনস স্টে, তার এই লেখাগুলো মৌলিক নয়, অরিজিনাল নয়, এগুলো তো মেয়ার ইমিটেশন, কেননা তিনি অন্যদের কাছ থেকে এগুলো নিয়েছেন, ধার করেছেন সেখান থেকে। আর মেয়ার ইমিটেশন ক্যান নট প্রডিউস গ্রেট আর্ট, আমরা জানি শুধুমাত্র অনুকরণ করে কোনো বড় বা সুন্দর কোনো আর্টিস্টিক কাজ হয় না, এটা অসম্ভব করাটা, ইম্পসিবল। তারপর দেখো বলা হচ্ছে ইনভেনশন নেচার স্টাইল ফ্লেড স্টেপ ডেম স্টাডিজ ব্লো। এখানে দেখো বন্ধুরা, এখানে ইনভেনশনকে বলা হচ্ছে মানে যেটা মৌলিকভাবে যেটা মানুষ বানায়, সেটা সেই ক্রিয়েটিভিটি বা সেই স্পিকার বলতে চাইছেন যে ক্রিয়েটিভিটি বা মৌলিক যে লেখা, সেটা হচ্ছে নেচার স্টাইল, মানে নেচারের মানে লেজিট চাইল্ড, মানে সে যেন নিজের সন্তান, সে এক কথায় তার মানে এখানে বলা হচ্ছে যে এটা সহজাত একটা কোয়ালিটি, যেটা মানুষ নিজের জন্ম থেকে পায়, মানে সহজাত একটা কোয়ালিটি, যে তার মধ্যে একটা মৌলিক লেখার ক্যাপাসিটি থাকবে, নিজের থেকে কবিতা লেখার একটা যেটা স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ইমোশনস, যেটা ওয়ার্ডসওয়ার্থ বলেছেন, সেটা স্পন্টেনিয়াসভাবে আসবে। কিন্তু আমাদের স্পিকার এখানে বলছেন যে তার এই যে লেখাটা, তিনি কি বলছেন যে নেচার স্টাইল ফ্লেড স্টেপ ডেম স্টাডিজ ব্লো। সেখানে স্টেপ ডেম কথাটা মানে হচ্ছে যে সৎমা, সে কী করছে, স্টাডিজ ব্লো। সেখানে এখানে বলা হচ্ছে যে অরিজিনাল বা মৌলিক লেখাগুলো এগুলো হচ্ছে ধরো সহজাত, এটা সহজাত গুণ। বক্তা এখানে বলতে চাইছেন মৌলিক লেখাগুলো প্রকৃতির সন্তান, নেচারকে এখানে পার্সনিফাই করা হয়েছে মেনলি। এখানে বলা হয়েছে যে নেচার যেন একটা মানে মা, সে কী করে তার নিজের সন্তানকে যেন সে আগলে রাখে, ভালো করে যত্ন করে। এবারে ফ্লেড স্টেপ ডেম স্টাডিজ ব্লো, এখানে ইমিটেশনকে সৎমাক বলা হয়েছে, যেটা আমাদের পোয়েট বা স্পিকার যেটা করছিলেন। সেই সৎমা কেমন, নির্দয় সৎমা, যেমন তার বাচ্চাকে কি করে, মারে, এবং তার সন্তান এই মারের চোটে সে পালিয়ে যায়, এইভাবে সে যেন পালিয়ে যায়। বক্তা সেই বিষয়টির সাথে কম্পেয়ার করেছেন যে তার এই যে ইনভেনশন, তার আইডিয়াগুলো যেগুলো মানে নিচ্ছিলেন উনি, সেগুলো তো মৌলিক নয়, তাই সেগুলো কি হচ্ছে, তার কাছ থেকে পালিয়ে যাচ্ছে। অ্যান্ড আদার্সেস ফিট স্টিল সিমড স্ট্রেঞ্জার ইন মাই ওয়ে। এখানে বলা হচ্ছে যে আদার্সের স্পিড বলতে বলা হচ্ছে যে অন্যদের লেখাগুলো, অন্যদের যে দেখানো রাস্তা, সেই রাস্তা দিয়ে তিনি যখন যাচ্ছিলেন, সেগুলো তার মনে হচ্ছিল যে এগুলো তো তার নিজের ক্রিয়েশন নয়, এগুলি তাকে তার মনের কথা বা ফিলিং শেয়ার করতে সাহায্য করছে না। কেননা এগুলো তার মৌলিক নয়, তার নিজের লেখা নয়, তাই এগুলোতে তিনি ঠিকঠাক নিজের মনের ভাবটা এক্সপ্রেস করতে পারছেন না স্টেলার কাছে। দেখো তারপরের লাইন বলা হচ্ছে দাস গ্রেট উইথ চাইল্ড টু স্পিক অ্যান্ড হেল্পলেস ইন মাই থ্রোজ। মানে এখানে বলা হচ্ছে বক্তা মানে গ্রেট উইথ চাইল্ড, দাস গ্রেট উইথ চাইল্ড, মানে এখানে একটা প্রেগনেন্ট মহিলার কথা বলা হচ্ছে। সেই প্রেগনেন্ট মহিলার সাথে স্পিকার নিজেকে তুলনা করছেন, যে তিনি একটা প্রেগনেন্ট মহিলা যেমন প্রি ডেলিভারি সিচুয়েশনটাতে কেমন থাকে, তিনি প্রসব করার আগে তার যেমন একটা সাফারিং হয়, যে ওই প্রসব করার আগে যে সাফারিংটা হয়, এখানে স্পিকার নিজেকে সেই মহিলার সাথে তুলনা করেছেন, যে তিনিও এখন সেরকম অনেক ওয়ার্ড, অনেক আইডিয়া মানে চাইছেন এক্সপ্রেস করতে, ডেলিভার করতে, কিন্তু সেগুলো তিনি পারছেন না। মানে এই যে সাফারিংটা প্রেগনেন্ট মহিলার সাথেও যেমন সাফারিংটা হয়, সেরকম আমাদের স্পিকারের সাথেও একই হচ্ছে। তিনিও ঠিক ওই প্রেগনেন্ট মহিলার মতোই, যে প্রসব বেদনা, প্রসব যে যন্ত্রণা, সেই যন্ত্রণায় অসহায়, কিন্তু তিনি তার বাচ্চাকে এখনও জন্ম দিতে পারেননি। এখানে বাচ্চা বলতে তিনি যে পোয়েট্রিটা বা যে কবিতাটা, যে ক্রিয়েশনটা তিনি মানে লিখতে চাইছেন, সেইটার সাথে তুলনা করা হচ্ছে।
বাইটিং মাই ট্রুয়েন্ট পেন, বিটিং মাইসেলফ ফর স্পাইট। এখানে বলা হচ্ছে বক্তা তার কলমকে চিবিয়ে ফ্রাস্ট্রেশন বের করার চেষ্টা করছেন। বাইটিং মাই ট্রুয়েন্ট পেন, এখানে বলা হচ্ছে আমার যে কলম, সেই কলমটাকে তিনি কি বলছেন, যে চিবিয়ে তিনি ফ্রাস্ট্রেশনটা বের করতে চাইছেন। তারপর বলা হচ্ছে নিজের যে তিনি ফিলিংসটা সে কবিতা এক্সপ্রেস করতে পারছেন না, এবং সেজন্য তিনি নিজেকে কি করছেন, নিজেকে বিটিং মাইসেলফ ফর স্পাইট, নিজেকে তিনি তিরস্কার করছেন, নিজেকে তিনি মানে এক কথায় নিজেকে তিনি ফ্রাস্ট্রেশনে ভুগছেন, তিনি নিজেকে তিরস্কার করছেন যে একটা এক্সপ্রেস করতে পারছেন একটা ওয়ার্ড, এতটা মানে তিনি অসমর্থ নিজের এক্সপ্রেস করতে, নিজের ওয়ার্ডগুলোকে এক্সপ্রেস করতে। এরপর বলা হচ্ছে দেখো, ফুল সেড মাই মিউজ টু মি, লুক ইন দাই হার্ট অ্যান্ড রাইট। এরপর কবির যে মিউজ, আমরা জানি কবিতার একজন মিউজ থাকেন, ম্যাক্সিমাম কবিতাতেই এই মিউজকে ইনভোক করা হয়। তো সেই শেষ লাইনে স্পিকারের মিউজ তাকে বলেন যে এই সমস্যার সমাধান তো খুঁজে পাওয়া যাবে খুব সোজা। বলা হচ্ছে ফুল সেড মাই মিউজ, আমার মিউজ আমাকে কি বললো, বোকা। এবং বলছে লুক ইন দাই হার্ট অ্যান্ড রাইট। এখানে মিউজ তাকে একটা সমাধান বলে দিয়েছেন, এখন তার অতিরিক্ত চিন্তা বন্ধ করা উচিত, যে তিনি এত কিছু ভাবছেন কিভাবে হবে, অন্যদের লেখা পড়ে তো আমি পারছি না। তখন মিউজ এনাকে একটা সলিউশন বলে দিয়েছেন, যে অতিরিক্ত এইসব চিন্তা ভাবনা না করে ইন্সপিরেশনটা যেন নিজের কাছ থেকে আসে, অন্যদের কাছ থেকে নয়। তার নিজের মনের দিকে তাকানো উচিত, তার নিজের হার্টের যে ফিলিংস, যেটা মন থেকে আসছে, সেটা যেন তিনি তার এই সাদা পাতাতে ব্ল্যাক কালারের ইঙ্ক দিয়ে যেন তিনি সেটাকে এক্সপ্রেস করেন। সেই লেখাটা হবে মৌলিক, আর সেটি হবে তার হৃদয় থেকে যেন বেরিয়ে এসেছে, সেরকম একটা লেখা। ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমরা স্যার ফিলিপ সিডনির লেখা সনেট সিকোয়েন্সের ফার্স্ট সনেট অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা নিয়ে ডিসকাস করলাম। তার সাথে সনেট কি, সনেট কত ধরনের হয়, এবং সনেটের প্রকারভেদ কত রকমের হয়, তাকে কেমনভাবে ভাগ করা যায়, সেসব নিয়ে ডিসকাস করলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর হ্যাঁ, যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমি আমার যে পরিশ্রম তাকে সার্থক বলে মনে করব। তাহলে এই বলেই আজকের ভিডিও শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে।